ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষজন, চারিদিকে কোলাহল, যানবাহনের ভিড়, বড় বড় অট্টালিকা, চাকচিক্যময় মানুষজনের অনবরত চলাচল লেগে আছে। বিশাল বড় বড় সব দোকানপাটের কাঁচের জানালার পাশে দাঁড়িয়ে আছে বাদামি রঙের ছোট ছোট চুলের ঝকমকে পুতুল, যাদের পরনে রয়েছে রং বেরঙের জমকালো সব পোশাক আশাক। একটু দূরে দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরিহিত বাচ্চা একটা ছেলে ঘুরে ঘুরে বিভিন্ন নামিদামি গাড়ির কাছে গিয়ে হাত বাড়িয়ে কি যেন বলছে। গাড়ির কাঁচ নামিয়ে ভেতর থেকে মালিক 2 পয়সা দিয়ে তাড়িয়ে দিচ্ছে বাচ্চা ছেলেটাকে। পার্কের মতো একটা খোলা জায়গায় অনেক ছেলেমেয়েদের আড্ডা দিতে দেখা যাচ্ছে। কেউ কেউ বসে বই পড়ছে, কেউ কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। পাশে হাঁটু বের করা শার্ট পরা একটা ফর্সা মেয়ে তার ছেলের মুখে চুমু খাচ্ছে। তার এক হাতে আইসক্রিম, একবার সে খাচ্ছে, একবার সেই ছেলেটিকে খাইয়ে দিচ্ছে। মায়া তার বলের মতো চোখ দুটিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সব কিছু দেখতে ব্যস্ত। এ প্রথম তার শহরে আসা। শহর নামক জায়গা সম্পর্কে মায়া অনেকের কাছে গল্প শুনেছে, কিন্তু নিজ চোখে দেখার ভাগ্য আজ হলো তার। আসার সময় কত কাঁদছিল মায়া, কিন্তু আসার পথে এসব নিত্য নতুন সব কিছু দেখতে দেখতে তার মাথা ঘুরে উঠেছে। সব কিছু দেখে মায়ার মনে হচ্ছে সে পৃথিবীর বাইরে কোথাও একটা চলে এসেছে। কয়েক ঘন্টা আগেও যে সে গ্রাম নামক কোনো একটা জায়গায় ছিল, এটা তার কাছে মনে হচ্ছে না। জাদুর মতো এক নিমেষে কিভাবে যেন সব পাল্টে গেল। মায়া এখন দাঁড়িয়ে আছে নিরিবিলি পরিচ্ছন্ন পাকা রাস্তার বড় একটা গলির ওপর। সামনেই ঝকঝক করছে সাদা রঙের একটা দোতলা বাড়ি। বাড়িটার দুই পাশে ছোট ছোট ফুল গাছের সারি করা। সামনে কিছুটা ফাঁকা জায়গায় ঘাস লাগানো, তার ভেতর মাঝারি ধরনের কয়েকটা ফুল গাছ। ফুলগুলো মায়া আগে কখনো দেখেনি। অচেনা ফুল, সব মিলিয়ে দেখতে বেশ সুন্দর। একদম আধুনিক একটা বাড়ি। অসীম মায়ের হাত ধরে বাড়িটাতে প্রবেশ করলো, সাথে অরুণা। মায়ের এসব কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না, যেন সে একটা ঘরের মধ্যে আছে। অসীম মায়াকে নিয়ে তার ঘরে ঢুকলো, কোথায় কি আছে সব কিছু দেখিয়ে দিল। তুমি গোসল করে নাও, ভালো লাগবে, শরীর হালকা লাগবে, তারপর খেয়ে একটু ঘুমিয়ে নেবে। কাল না হয় তোমাকে নিয়ে বের হব, কাল কলেজে তোমার ভর্তি ডেট। আপনি কোথায় যাচ্ছেন? আমার খুব ভয় করবে। যাবেন না। অসীম হেসে বলে, এটা এখন তোমার বাড়ি, ভয় পেলে চলবে? আজ নতুন, তাই এমন লাগছে, কাল থেকেই সব ঠিক হয়ে যাবে। আমি বাইরে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও। অসীম বাইরে থেকে খাবার নিয়ে আসে। অরুণা খাবারগুলো বাড়তে বাড়তে মাকে বলে, তুমি খেয়ে নাও, দেখি আমি একটু রুমকির মাকে কল করি। সে তখন থেকে কল করে যাচ্ছি। মানুষটার কোনো খেয়াল নেই, বারবার করে বলে রেখেছিলাম তাড়াতাড়ি আসতে, হুঁশ নেই যেন। বলতে বলতে সাজেদা চলে আসে। আপা, আমি আইসে গেছি, দেরি হয়ে গেল, আমার মেয়েরও আজ আনছি। শুনছে অসীম বাবা বউ নিয়ে আসবো, তাই আজ সাথে আইছে। সাজেদার মায়ার দিকে চোখ পড়ে। সে খুশিতে গদগদ করে বলে, এইটা কি বউ? অরুণা মুচকি হেসে বলে, হ্যাঁ। কেমন বউ আনলাম বলো তো রুমকির মা? এ তো পড়ি আপা। অসীমের যে এত সুন্দর একটা বউ হইব তা আমি আগেই ভাবছিলাম, খুব ভালো হয়েছে। সাজেদাকে আগের মতো করে আবারও বাড়ির সব কাজকর্মের দায়িত্ব বুঝিয়ে দিল অরুণা। সাজেদা এ বাড়িতে অনেক বছর হলো কাজ করছে, খুব বিশ্বস্ত আর ভালো মনের। তার স্বামী মৃত, বড় একটা ছেলে আছে, বউ নিয়ে শ্বশুরবাড়ি থাকে, তার খোঁজ খবর নেয় না। মেয়েকে নিয়ে একা থাকে সে। মেয়ে রুমকির পড়াশোনার খরচ দেয় অসীম। অসীমের ভালো মানুষের কারণে তারা স্বাভাবিকভাবে খেয়ে পড়ে বেঁচে আছে। এজন্য অসীমকে তারা খুব ভালোবাসে। মায়া বিছানায় শুয়ে আরাম করছে। এতক্ষণ বাড়ির কথা যেন সে ভুলে গিয়েছিল। এখন মনে পড়ছে সবার কথা, কষ্ট হচ্ছে। আসার সময় বাবা মা সবার মুখগুলো কেমন অসহায়ের মতো দেখাচ্ছিল। এমন মুখ দেখে মায়ের মনে হচ্ছিল সে যেন মরে গেছে। কলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, তার বারবার চোখ মুছছিল। মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। ও ভীষণ একা হয়ে গেল। না জানি আবার কবে সবার সাথে দেখা হবে। অসীম ঘরে ঢোকে, ফ্যানের পাওয়ারটা আরেকটু বাড়িয়ে দিয়ে ক্লান্ত ভঙ্গিতে এসে বিছানায় গা এলিয়ে দেয়।
চোখ বুজে কপালে হাত রাখে, ভীষণ মাথা ধরেছে তার। মায়া বুঝতে পারে বিষয়টা, হাত দিয়ে অসীমের কপালে ছুঁতে গিয়েও বারবার হাত সরিয়ে নেয়। আর একবার হাতটা বাড়াতেই অসীম খপ করে হাতটা ধরে নিজের কপালে রাখতে রাখতে বলে, এখন এত সংকোচ? মায়া লজ্জা পেয়ে হাত সরিয়ে নেয়। কি হলো এটা? খুব মাথা ব্যথা করছে মায়া, দাও না কপালটা টিপে। মায়া আমতা আমতা করতে থাকে, লজ্জায় তার চোখ মুখ লাল হয়ে উঠেছে, কি করবে বুঝতে পারছে না। অসীম মায়ের দিকে চোখ রাঙিয়ে তাকায়, তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মায়া জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? জানি না, ভালো লাগছে না। কেন? আপনার না মাথা ধরেছে, এখন বাইরে গেলে আরো খারাপ লাগবে। অসীম পৈশাচিক হাসি মুখে নিয়ে মজার ছলে বলে, ঘরের বউ যদি স্বামী সেবা না করে তাহলে তো বাইরে গিয়ে অন্য কারো থেকে সেবা নিতে হবে, কোনটা ভালো হবে? মায়া আর কিছু বলে না, চুপচাপ অসীমের কপালে হাত রাখে, মুখ টিপে হাসে অসীম। মায়ার শীতল স্পর্শে চোখ বুজে আসে তার, আবেশে ছেয়ে যায় মন প্রাণ দেহ। শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়ে, সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে উধাও হয়ে যায়। মনের গভীর থেকে সে ডেকে ওঠে, মায়াবতী। মায়া চমকে উঠে সে ডাকে, হাত থেমে যায় তার। অসীম তার হাত নামিয়ে এনে দু হাতের তালুর মাঝে ঠোঁট ছুঁয়ে দেয়, নরম হাত দুখানা টেনে নিজের গালে ছোঁয়ায়, বুকের মাঝে শক্ত করে ধরে রাখে তার মায়াবতীকে। সন্ধ্যায় অরুণা আর সাজেদার সাথে বাড়িটার সবকিছু ঘুরে ঘুরে দেখেছে মায়া। এখন ছাদে বসে আছে রুমকির সাথে, তারা দুজন টুকটাক কথাবার্তা বলছে। ছাদটা মায়ের ভীষণ পছন্দ হয়েছে, খোলা হাওয়া এসে গায়ে লাগে, আশেপাশের সবকিছু দেখা যায়। বসার জন্য একটা বড় দোলনা আছে, কতগুলো ফুলের টব। তোমার বয়স কত রুমকি? 13। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। পড়তে তোমার ভালো লাগে? লাগে। অসীম ভাইয়া বলছে ভালো করে পড়াশোনা করতে, নয়তো সে রাগ করবে। অসীম ভাইয়া খুব ভালো, তাই? আমার ভর্তি থেকে শুরু করে পড়াশোনার সব খরচ ভাইয়া দেয়। আমার বাবা নেই তো, ভাইও নেই, তাই অসীম ভাইয়াকে ভাইয়া বলে ডাকি। আগে আমিও কাজ করতাম মায়ের সাথে, পরে অসীম ভাই স্কুলে ভর্তি করায়। রুমকির জন্য মন খারাপ হয় মায়ার, কলির কথা মনে পড়ে। কলির মতো অসহায় মেয়েরা এখানেও আছে, শুধু অসহায়ত্বের পরিমাণটা এক একজনের এক এক রকম। রুমকিকে ভালো লাগে মায়ার, অবসরে গল্প করার মতো একজন পাওয়া গেল। মায়া ঘরে চলে যায়, খুঁজে খুঁজে ব্যাগ থেকে সেই কাগজের খামটা বের করে, যেটা মায়াকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। খামটা নিয়ে অসীমের সামনে গিয়ে মায়া কাঁচুমাচু করে। অসীম মায়ের দিকে আর চোখে তাকায়, কিছু বলবে? কি হলো? এটা আপনার কাছে রেখে দিন। কি এটা? আমার স্কুল থেকে সম্মানী হিসেবে দেয়া হয়েছিল, বেশ কিছু টাকা আছে এতে, কলেজে ভর্তি আর বইপত্রগুলো হয়ে যাবে। প্রিন্সিপাল স্যার বলেছিল মাধ্যমিকে স্কুলে প্রথম হওয়ায়। মায়ের কথা শেষ হওয়ার আগে অসীম ফিক করে হেসে ওঠে। মায়া বোকা বনে যায়, ভুল কিছু বলে ফেলেছে কিনা মনে করার চেষ্টা করে। আমার খাম আমাকে ফিরিয়ে দিচ্ছ? মায়া ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে। অসীমের কথার মানে সে ধরতে পারে না। এসব নিয়ে তোমাকে কে ভাবতে বলেছে? আপাতত তোমার সব দায় দায়িত্ব আমার, পরে যখন তুমি পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করবে তখন না হয় সব শোধ করে দেবে। আমি তখন পায়ে পা তুলে বসে বসে খাবো। এখন এটা তোমার কাছে রেখে দাও, তোমার দরকার হবে। মায়া মনে মনে কিছু একটা ভাবে, তারপর খামটা রেখে দিয়ে ব্যাগ থেকে ছোট একটা খাতা বের করে, যেটাতে পরিচিত অনেকের মোবাইল নাম্বার লিখে রাখে মায়া। শাড়ির আঁচলে খাতাটা লুকিয়ে অরুণার ঘরে চলে যায়। আজ অনেকদিন পর নিরাজ সেই নুপুরখানা বের করেছে। শতবার চেষ্টা করেও সে মায়াকে তার মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে পারে না। বারবার মনে পড়ে সেই সব দিনগুলোর কথা, মনে মনে ভীষণ আফসোস জাগে তার। কেন মায়া তার হলো না? কেন মনে মনে কথা জমিয়ে বলবে বলবে করেও তার বলা হলো না? হয়তো সময় নেওয়াটাই তার জন্য ভুল হয়ে গেছে। মায়া যতদিন এখানে ছিল নিরাজ তার সামনে যায়নি, কিন্তু চলে যাওয়ার পর কেন জানি ভীষণভাবে মনে পড়ছে মায়াকে। ভাগ্য কি নির্মম, যাকে সে মনের মধ্যে বসিয়ে রেখেছিল হুট করে সে এমন একজন মানুষের হয়ে গেল যে তার কথা মুখে আনাও এখন হারাম হয়ে দাঁড়িয়েছে। হয়তোবা তার সাথে দেখা না হলে ভালো হতো। মনের অতল গহ্বরে কোনো মায়া জমত না তার প্রতি।
জমতো না কোনো ভালোবাসা নামক কঠিন অসুখের। নীরাজ দীর্ঘশ্বাস ছাড়ে, নূপুরটা যত্ন করে আবার তোষকের নিচে রেখে দেয়। জবা মলিন মুখে ঘরে ঢোকে নীরাজের। চোখ মুখ শুকিয়ে গেছে তার। সারাদিন ঘরের এক কোণে বসে থাকে মেয়েটা। রাবেয়াও এখন তার তেমন পিছনে লাগে না। অসীম নামক পাষাণ পুরুষের প্রণয় লীলায় সিক্ত হয়ে তার হৃদয়ে যে আজ ব্যথিত। জবা নীরাজের পাশে বসে থমথমে মুখে বলে, সবারই খুব জ্বালাইছি ভাই, এখন থেকে আর হইব না, মাফ কইরা দিস। নীরাজ হাত রাখে জবার মাথায়। আরে পাগল, দেখলে কি বিয়ে হয়ে যায়? আর তাছাড়া এখন তো তোকে বিদায় করতেই হবে। আর কতদিন এ বাড়িতে অন্ন ধ্বংস করবি? তুই গেলে একটা জায়গা খালি হবে, তাতেই তো আমার বউ আসতে পারবে। সবসময় ঠাট্টা ভালো লাগে না ভাই, তুই খুব খারাপ, আর কথা বলবো না তোর সাথে। জবা মুখ ফুলিয়ে চলে যায়। নীরাজ শব্দ করে হাসতে থাকে। চোখের কোণে পানি এসে যায়। সবার আদরের ছোট বোনটার বিয়ে হয়ে যাবে ভাবতেই বুক ভারী হয়ে ওঠে। জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে বেজে ওঠে বিষাদের খরসান ঘণ্টা, যা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় এ পৃথিবীতে কিছু মানুষের বেঁচে থাকাটা এক প্রকার দৃঢ় সংগ্রাম। কষ্ট, যন্ত্রণা, তিক্ততা, ক্ষতবিক্ষত জীবনের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে কেটে যায় দিনের পর দিন। হয়তো কারো কারো ক্ষেত্রে সুখ নামক সে উজ্জ্বল নক্ষত্রের দেখাটা এই জীবনেও মেলে না। তার মাঝে কলি একজন। দুর্বিসহ এ জীবন যেন কোনোভাবেই শেষ হয় না তার। নিজের বলতে আপন কেউ দুনিয়াতে নেই। বাবা বেঁচে থেকেও মৃত। মেয়ের প্রতি কোনো দায় দায়িত্ব নেই তার। সৎ মায়ের হাত ছেড়ে দিয়ে পিষে পিষে মরছে যেন। তবুও কলি কখনো বাবা নামক শব্দটাকে ঘৃণা করেনি। কিন্তু আজ তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সারা পৃথিবীকে জানিয়ে দিতে ইচ্ছে করছে তার বাবা একজন হত্যাকারী, পাষাণ্ড, নির্দয়, যে তার অসুস্থ স্ত্রীর যন্ত্রণা থেকে মুক্তি পেতে তাকে নিজ হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়েছে। দুনিয়াতে অনাথ করে দিয়েছে তার ছোট্ট কিশোরী মেয়েকে, যার দুই কোলে আপন বলতে কেউ নেই আর। কোলে অঝরে কাঁদছে। চালতা বাগানের মাঝখানে ঘাসের ছোট ঢিপিটার ওপর বসে আছে সেই সকাল থেকে। কলির অসুস্থ মাকে কলির বাবা শ্বাসরোধ করে মেরে ফেলেছে। এটা আজ জানার পর তার দুনিয়া উল্টে পাল্টে গেছে একেবারে। এদিকে কলির জন্য একজন 40 বছরের বয়স্ক 2 সন্তানের বাপকে ধরে এনে কলির সাথে বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে সৎমা চম্পা। কলির বাবাও বিয়েতে মত দিয়েছে আর বলে দিয়েছে কলিকে বিয়ের জন্য প্রস্তুত থাকতে, না হলে ওর কপালে দুঃখ আছে। কলি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। বাড়ি যাওয়ার মতো শক্তি নেই তার। ছোট ঢিবিটার ওপর আস্তে করে শুয়ে পড়ে। দুঃখ ভরা মন নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে তার দুঃখগুলোর গভীরতা ঠিক এই আকাশের মতোই বিশাল। সব দুঃখ কষ্টকে পিছনে ফেলে কলি দৌড়ে পালাতে চায় কোনো এক অজানায়, যেখানে কোনো দুঃখের সামান্য ছায়াও পড়বে না তার উপর। সুখ পাখির মতো ডানা ঝাপটিয়ে উড়ে বেড়াবে এদিক ওদিক। মায়ের কথা মনে পড়ে কলির। আগের স্মৃতিগুলো ভেসে ওঠে ছবির মতো। একসাথে দুজনের কত হাসি তামাশা, কত গল্প, পুকুরে গোসল দেয়া, মেলায় ঘুরতে যাওয়া, চালতা বাগানে বসে থাকা, আর কত কি। মায়া থাকলে হয়তো এখন দুজন একসাথে বসে বসে আকাশ দেখত আর কলির দুঃখগুলো মন দিয়ে শুনত মায়া। কলির মন ভালো করতে কত রকম চেষ্টা করত সে, কত গল্প করত। এখন মায়া থাকলে কলির হালকা লাগতো বেশ। কিন্তু সেও আজ ওই আকাশের মতো অনেক দূরে, তাকে আর ধরা যায় না। কলির চোখ বুজে ফেলে। অশ্রু ভরা 2 চোখের কোনা বেয়ে অবাধের মতো গড়িয়ে পড়ে নোনা পানি। মনে মনে কলি প্রার্থনা করে খুব শীঘ্রই যেন এ পৃথিবীকে শেষ বিদায় জানিয়ে চিরনিদ্রায় শায়িত হয়। সেখানে যেন ফিরে পায় তার মায়ের কোল, তার আদর, স্নেহ, ভালোবাসা, যে ভালোবাসায় কলির সব দুঃখগুলো এক নিমেষেই ফুরিয়ে যাবে। কলেজ থেকে বের হয়ে মায়াকে নিয়ে অসীম একটা রেস্তোরাঁর ভেতর ঢোকে। ফাঁকা একটা টেবিলে বসিয়ে দেয়। মায়ের চোখ ঘুরিয়ে পুরো রেস্তোরাঁটা একবার দেখে নেয়। ভীষণ সুন্দর আর পরিপাটি করে সাজানো গোছানো। কয়েকজন ছেলেমেয়েরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে।
অসীমদের দেখে এগিয়ে আসে রঞ্জু, বলে, কেমন আছেন সাফাত ভাই? সাথে কি আমাদের ম্যাম? অসীম মুচকি হেসে হ্যাঁ বলে। ভাবি কিনে আসবেন, একটু জানালেন না কেন? ছোট একটা আয়োজন করে রাখতাম, বিষয়টা কেমন হয়ে গেল না? কোনো ব্যাপার না রঞ্জু, আপাতত তুমি তোমার বিখ্যাত কফিটা নিয়ে আসো। রঞ্জু চলে যায়। মায়া অসহায়ের মতো বসে আছে। অসীম চেয়ার টেনে মায়ের কাছে বসে হাত ধরে বলে, পছন্দ হয়েছে? মায়া বুঝতে পারে না তার কথা। অসীম আবার বলে, এই ভোজনশালাটা তোমার একমাত্র স্বামীর। আগে এটা তোমার শ্বশুরের ছোট্ট একটা কফি শপ ছিল, সেখান থেকে আস্তে আস্তে আমি এটাকে বড় করেছি। মায়া শুনেছিল অসীমের একটা রেস্তোরাঁ আছে, কিন্তু সেটা যে এত সুন্দর সে কল্পনা করেনি। সব কিছু মিলিয়ে তার কাছে একটা স্বপ্নের মতো লাগে। মনে মনে ভাবে, এমন একটা মানুষ কিভাবে যে তাকে বিয়ে করলো এটা তার মাথায় ঢোকে না। অবশ্য সম্পূর্ণ ওনার মায়ের পছন্দের কারণে, না হলে হয়তো বা করতেন না। মায়ের মনে অজান্তে এক অভিমান জমে। এ অভিমানের নির্দিষ্ট কারণ তার জানা নেই। অসীম উঠে বাইরে চলে যায়। বাইরে সাজ্জাদ এসেছে, কথা বলছে তার সাথে। হঠাৎ টেবিলের উপর ফোনটা কেঁপে ওঠে অসীমের। মায়া ফোনটা হাতে নেয়। গ্রাম থেকে কেউ কল করেছে কিনা তা দেখার জন্য। ফোনের স্ক্রিনে মেধা নাম। মেধা কল করছে বারবার, প্রতিবার কল আসছে আর কেটে যাচ্ছে। মায়া শুধু দেখছে, ধরাটা উচিত হবে না ভেবে সে ধরছে না। সাজ্জাদকে সাথে নিয়ে অসীম ভেতরে আসে। সাজ্জাদ মায়ের সামনে এসে হাসি হাসি মুখ করে বলে, কেমন আছো মায়া? নাম ধরেই সম্বোধন করলাম, তুমি বয়সে অনেক ছোট। মায়া অসীমের দিকে তাকায়। অসীম ইশারা করার পর মায়া ভয়ে ভয়ে উত্তর দেয়, ভালো। আপনি? ভালো আছি। সাজ্জাদ অসীমের কানে কানে ফিসফিসিয়ে বলে, এখন বুঝতে পারছি এতদিন কেন তুই গ্রামে আটকে ছিলি। মেধা তো এর ধারের কাছে আসতে পারবে না। বেচারি অবশেষে তার হাঁটুর বয়সী একটা মেয়ের কাছে ফেল করে গেল। অসীম চোখ রাঙায়। তার চোখ রাঙানিতে সাজ্জাদের হাসি থেমে যায়। রাতে অরুণা আর সাজিদার সাথে মায়া রান্না শিখছিল। সব কাজ শেষে মায়া ঘরে আসে। অসীম ঘরেই ছিল। মায়া মনে মনে যে প্রশ্নগুলো করবে ভেবে রেখেছিল সেগুলো আরেকবার সাজিয়ে নেয়, মনে সাহস আনে। ধীর পায়ে এগিয়ে গিয়ে অসীমের সামনে দাঁড়ায়। গভীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, আপনার কি মনে আছে একদিন আপনার সাথে আমার স্কুলের রাস্তায় দেখা হয়েছিল? আমরা একই ভ্যানে উঠেছিলাম, আমার কারণে আপনি রাগ করে ভ্যান থেকে নেমে গেলেন। আছে তো, এই তো কিছুদিন আগের কথা। কেন বলো তো? সেদিনকে আপনি আমার স্কুলে গিয়েছিলেন। হঠাৎ প্রশ্ন কেন? কিছু হয়েছে? মায়া খানিকটা কপাল কুঁচকে মুখে হালকা রাগ নিয়ে বলতে শুরু করে, কাল আমি আম্মার ফোন দিয়ে আবার প্রিন্সিপালকে কল করেছিলাম। তার সাথে আমার কথা হয়েছে। আমার রেজাল্টের জন্য সম্মানী স্বরূপ যে ফুলের তোড়া সহ টাকার খামটা দেয়া হয়েছিল সেটা আসলে কোনো মহৎ ব্যক্তি তার ব্যক্তিগত তহবিল থেকে দান করেছিল। সে মহৎ ব্যক্তিটার নাম অসীম সাফাত। তিনি শহরে থাকেন। স্যারের বর্ণনা মোতাবেক তার সাথে আপনার হুবহু মিল রয়েছে। অসীম বিষম খাওয়ার মতো হালকা কাশে। মুখে স্বাভাবিকতা বজায় রেখে হাসি হাসি মুখ করে বলে, ও আচ্ছা তাই? আমার নামের সাথে বেশ মিলত, অসীম সাফাত। বাহ, চমৎকার। মায়া আবার বলে, আমার জানা মতে আমাদের গ্রামে এর আগে কোনো দিন এমন সুযোগ সুবিধা হতে দেখেনি। কেউ ভালো ফলাফল করলে তার জন্য এমন ব্যবস্থা করা হয়, এই প্রথম দেখলাম। অসীম হকচকিত হয়। হতে পারে তোমার নামে গ্রামটা এখন নতুন নিয়ম চালু হয়েছে গ্রামে। নিয়মটা আমার বেলাতে এসে চালু হয়েছে, বেশ ভালো। আচ্ছা সত্যি বলুন তো, লোকটা কি আপনি ছিলেন? মিথ্যা বলবেন না, কেউ মিথ্যা বললে আমার খুব খারাপ লাগে। আপনি ছিলেন কি বলুন, কি হলো? হ্যাঁ। মায়া বিস্ময় নিয়ে চোখে তাকিয়ে থাকে অসীমের দিকে। তার ধারণা সত্যি সে যা ভাবতেছিল তাই হয়নি। কাল অসীমের কথা শুনে কিঞ্চিত কৌতূহল জেগেছিল তার মনে। তারপর সে প্রিন্সিপালকে কল করে সব শুনিও। সত্যি যে অসীমে হবে এ কথা তার কল্পনাও আসেনি। শুধুমাত্র কিছুটা সন্দেহ করেছিল, সেটাই একটু ঝালিয়ে দেখতে চেয়েছিল মায়া। কিন্তু তার সন্দেহ যে সত্যি হবে সেটা ভেবে সে অবাক হওয়ার থেকে বেশি অবাক লাগছে। কেন সেটা করেছিল? তাহলে নিয়মটা আপনি চালু করেছেন? না, এটা শুধু তোমার জন্য করেছি। আমার জন্য কেন? আমি তো ফেলও করতে পারতাম।
আমার রেজাল্ট আপনি জানেন কি করে? অসীম কথা বলে না, চুপচাপ সে বিছানায় শুয়ে শুয়ে এক মনে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে। ভাবখানা এমন যেন তার মায়ের কথার দিকে কোনো খেয়ালই নেই। মায়া কিছুটা বিরক্ত হয়ে বলে, আপনি কি করে জানলেন? কে বলেছিল বলুন তো? অসীম তার আলমারি থেকে একটা ডায়েরি বের করে এগিয়ে দেয় মায়ের দিকে। এখান থেকে সব জেনেছি, তোমার পরীক্ষার রোল, তোমার স্কুল, তোমাকে নিয়ে তোমার বাবার স্বপ্ন, সাথে তার পারিবারিক অসচ্ছলতা, তুমি তাদের কত আদরের, তোমার জন্ম থেকে শুরু করে সব আছে এখানে। মায়া বেশ অবাক হয়, এত কিছু কখন কিভাবে হয়েছে তার ছোট মাথায় কিছুটি ঢুকছে না। মায়া ডায়েরিটা হাতে নেয়, খুলতে গেলে অসীম চট করে তার হাত থেকে কেড়ে নেয়। এটা তো আমার আব্বার, আপনার কাছে কি করে আসলো? এই ডায়েরি আব্বা লিখত, তার লেখার অভ্যাস ছিল, কিন্তু তার এই ডায়েরিতে কেউ কখনো হাত দিতে সাহস পায়নি। এটা খুব আগলে রাখতেন আব্বা, আমাকে আর পলাশকে যেভাবে আগলে রাখে ঠিক সেভাবেই। মায়ের মনে পড়ে একদিন এই ডায়েরি সে হাতে নিয়েছিল, সরোয়ার দেখে খুব জোরে ধমক দিয়েছিল তাকে। সেদিন খুব কেঁদেছিল মায়া, যে মানুষটা কোনোদিন মায়াকে মনের ভুলে বকা তো দূরে থাক, সামান্য জোরালো স্বরে কথা পর্যন্ত বলেনি, সেই মানুষটা সামান্য এই ডায়েরিতে হাত দেয় ভীষণ রেগে গিয়েছিল। কেন মায়া তা জানে না, অথচ এটা শুধুমাত্র তার প্রত্যাহিক সাধারণ একটা ডায়েরি। মায়া জিজ্ঞেস করে, আপনি কোথায় পেয়েছেন এটা? চুরি করে এনেছি, যেদিন তোমাদের ওই বারান্দার ঘরটাতে আমাকে থাকতে দেওয়া হয়েছিল সেদিন। এটা বালিশের নিচে ছিল। জানি অন্যের ব্যক্তিগত কোনো কিছুতে হাত দেওয়া ঠিক না, তবুও কেন যেন আমি আগ্রহ নিয়ে এটা খুলছিলাম, কারণ আমি ভেবেছিলাম এটা তোমার। পরে বুঝলাম তোমার না, কিন্তু লেখাগুলো পড়তে ভালো লাগছিল। এক রাতের ভেতর পুরো ডায়েরি শেষ করা সম্ভব না বলে আমি সাথে করে নিয়ে এসেছিলাম, না বলে আনার জন্য দুঃখিত। কথা দিচ্ছি বাবাকে আমি এটা ফিরিয়ে দেব। অসীম তৈরি হচ্ছে বাইরে যাওয়ার উদ্দেশ্যে। সাজ্জাদের আকদ অনুষ্ঠান উপলক্ষে মায়াকে নিয়ে সেখানে যাবে অসীম। মায়াকে আজ নিজের পছন্দ করা একটা শাড়ি পরিয়ে নিজ হাতে তৈরি করে দিয়েছে সে। খোলা চুল, ভাসা ভাসা চোখগুলোতে গাঢ় কাজল, মুখে কোনোরূপ বাড়তি প্রসাধনী নেই। কালো রঙের ভারী কাজ করা শাড়িটাতে অসাধারণ লাগছে মায়াকে। পা থেকে মাথা অবধি অসীম ভালো করে আরেকবার দেখে নেয় তাকে। বারান্দা থেকে আসা রোদের ঝিলিক পড়ে, ফর্সা সরু নাকের ডগা টকটক করছে। ঘন ভুরুগুলোর মাঝে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। অসীম তার প্যান্টের পকেট থেকে রুমাল বের করে তা আলতো স্পর্শে মুছে দেয়, চোখ টিপে মিষ্টি হাসে, আঙুল ছুঁয়ে দেয় চুলের ভাঁজে। হঠাৎ ফোন বেজে ওঠে তার। আলগোছে ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে যায় অসীম। কথা শেষ করে মিনিট দুয়েক পর ভেতরে আসতে মায়ের চোখাচোখি হয়। সেদিক থেকে দ্রুত চোখ নামিয়ে নেয়। মায়ের মনটা হালকা নাড়া দিয়ে ওঠে। তার হঠাৎ মনে হয় অসীম কেন যেন তাকে আড়াল করে কারোর সাথে কথা বলে। ফোন বেজে উঠলে সে চট করে বাইরে চলে যায়। এটা বেশ কবার খেয়াল করেছে মায়া। অসীম ম্লান হেসে বলে, সাজ্জাদ কল করেছিল, দেরি হচ্ছে কেন জিজ্ঞেস করছে। সবাই পৌঁছে গেছে তো, শুধু তুমি আর আমি বাকি। ও আচ্ছা, আর মেধা যাবে না? অসীম যেন চমকে ওঠে কথাটা শুনে। হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে, মাথার ভেতর শূন্য হয়ে যায়। মেধা নামটা কিভাবে মায়ের মুখে আসলো তা শোনার জন্য গভীর আগ্রহ মন নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। মায়া কিছু বলছে না, তাকে প্রশ্ন করার সাহসও হয়ে উঠছে না অসীমের। নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক সেকেন্ড সময় নেয় সে। তারপর অতি স্বাভাবিক একটা ভঙ্গিতে কথা বলে, যেন অবাক হওয়ার মতো সে কিছুই শোনেনি। অসীম বলে, মেধা তো আমাদের কাছেরই একজন, আসবে হয়তো, তুমি ওকে চেনো? মায়া মাথা নামিয়ে মুখে খানিকটা জড়তা নিয়ে বললে, চিনব কিভাবে? আপনাকে আজ যে সারাদিন বারবার কল করছিল, তাই ভাবলাম সে আপনার পরিচিত কেউ হবে। ও আচ্ছা, ও মানুষটাই এমন, নিয়ম করে সবার খোঁজ খবর রাখে। মায়ের মনটা খসখস করে ওঠে, অজানা এক ব্যথায় ভারী হয়ে ওঠে বুক। শ্বাস নেয় ঘন ঘন। সে তার কৌতূহলী মনকে সাড়া দিতে শুধুমাত্র আন্দাজ অনুসারে বলেছিল মেধার কথাটা। সত্যি যে মেধা নামের আড়ালে থাকা সেই মানুষটাকে এত জলদি মায়া দেখতে পাবে
সে অস্থির অনুভূতি মায়াকে চারদিক থেকে ঘিরে ধরেছে, চোখে ভাসছে অসীমের মুঠোফোনের পর্দায় ভেসে ওঠা সেদিনের সে বার্তাটা, মিসিং ইউ সাফায়াত। কে মেধা মেয়েটি, কতটা কাছের তার, সে কি জানে না অসীম বিবাহিত? আর বিবাহিত কোনো পুরুষকে এমনভাবে কারো মনে পড়ে? এমনভাবে কেউ খোঁজ রাখে? নাকি শহরের ছেলেমেয়েরা সবাই সবার এমনই কাছের হয়? হাজারটা প্রশ্ন মায়ের মনে ভিড় জমায়। সাজ্জাদের বিশাল বড় বাড়িটা ঝলমল করছে, নানা রকম ফুল, রং বেরঙের আলো, বিভিন্ন আকৃতির বেলুন আঁটোসাঁটো করে দেয়ালে বাঁধানো। মাথার ওপর ঝুলছে চকচকে কাঁচের বড় একটা সাজবাতি। এদিক সেদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে ব্যস্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করা সকল মানুষজন। লাল রঙের ভারী কাজের জর্জেট একটা শাড়িতে এক তরুণীকে দেখা যাচ্ছে সাজ্জাদের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে। গা ভর্তি তার গয়না, দেখে বোঝা যাচ্ছে নতুন বউ। অসীমদের দেখতে পেয়ে ওরা এগিয়ে আসছে হাসি মুখে। মায়ার সংকোচ হচ্ছে, এমন অনুষ্ঠানে সে আগে কখনো আসেনি। মায়ের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে অসীম, এক হাতে কোমর পিছন থেকে জড়িয়ে রেখেছে তার। এত লোকের মাঝে এভাবে গা ঘাসাঘাসি করে দাঁড়িয়ে থাকতে মায়ের কিছুটা লজ্জা করছে। তবে তা আর আগের মতো না, অনেকটা কাটিয়ে উঠেছে। সবসময় যে মানুষটা এভাবে আগলে রাখে তাকে অভ্যাস হয়ে উঠেছে মায়ার। মায়ার সামনে দাঁড়িয়ে আছে মেধা নামের মেয়েটি। অতি ফর্সা, লম্বা, রূপবতী একটা মেয়ে, পরনে মেরুন রঙা ফিনফিনে পাতলা একটা শাড়ি। শাড়ির ওপাশ দিয়ে হালকা শরীর বোঝা যায়, বাদামি রং মিশ্রিত লম্বা চুল, হালকা রংসং মাখানো, সিমসাম নাক মুখ, মুখে মিষ্টি হাসি, কথাবার্তায় কেমন একটা বিদেশি বিদেশি ভাব। মায়া এক মনে দেখছে মেধাকে। মেয়েটা যে এত সুন্দর সে ভাবতেও পারেনি। মনে মনে মায়া ভাবে শহরের মেয়েরা বুঝি এমনই সুন্দর হয়। মায়ের গ্রামের সবাই বলতো মায়ের গায়ের রং আর সৌন্দর্য নাকি চাঁদের মতো, যেটা মায়া ছাড়া জমিনে আর কারো নেই। কিন্তু মেধাকে দেখার পর মনে হচ্ছে তাদের সবার কথা ভুল। সবার সাথে হেসে হেসে কথা বলছে মায়া। মেধা কথা বলার ফাঁকে ফাঁকে মায়ের দিকে তাকে আপাদমস্তক দেখে নিচ্ছে তাকে। মায়ের অস্বস্তি হচ্ছে, অসীম নেই, সে দরকারে বাইরে গেছে সাজ্জাদের সাথে, বলেছে এক্ষুনি আসবে, কিন্তু এখনো আসছে না। একটু পর মেধা এগিয়ে এসে মায়ের সামনে দাঁড়ায়, ঠোঁটজোড়া হালকা প্রসারিত করে মিষ্টি করে বলে ওঠে, হ্যালো। যদি ভুল না করি তুমি নিশ্চয়ই মায়া? মায়া আলতো হেসে উত্তর দেয়, জি আপনি? আমি মেহেরুনা মেধা, সাজ্জাদ সাফায়াত, আমরা একসাথে কলেজ ভার্সিটিতে পড়াশোনা শেষ করেছি। সেক্ষেত্রে আমরা সবাই সবার খুব কাছের। ও আচ্ছা, সাজ্জাদের থেকে শুনেছিলাম তুমি অতি সাধারণভাবে ভীষণ রূপবতী। তোমাকে দেখলে নাকি চোখ ধাঁধিয়ে যায়। বিশ্বাস করিনি, এখন বুঝতে পারছি তুমি সত্যি অসম্ভব সুন্দরী। সাফায়াতের পছন্দ বরাবরই সঠিক। মায়া কিছু বলে না, সে অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে অসীম কখন আসবে। একা একা তার অস্বস্তি লাগছে খুব। মেধা আরও কিছু বলতে যাবে, তার আগে অসীম চলে আসে। মায়াও যেন অনেকটা হাফ ছেড়ে বাঁচে। অসীম দ্রুত এসে এক হাতে জড়িয়ে নেয় মায়াকে, অন্য হাতে মায়ের কপালে পড়া চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিতে দিতে বলে, রাগ করেছ, একটু দেরি হয়ে গেল। মেধা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ অসীম মেধার দিকে তাকিয়ে কেমন বলে, কেমন আছে মেধা, এখন শরীর কেমন? মেধা মলিন হেসে বলে, শরীর সুস্থ, শুধু মনটা অসুস্থ। মায়া খেয়াল করে মেধা মেয়েটির চোখের কোণে অশ্রু কণা চিকচিক করছে। কণ্ঠস্বর পাল্টে গেছে, গভীর বেদনা নিয়ে ভারী কণ্ঠে কথা বলছে সে। কিছুক্ষণ আগেও তো স্বাভাবিক ছিল, হঠাৎ কি এমন হলো তার? মায়া একবার অসীমের দিকে তাকায়, তার চোখ মুখ কথাবার্তা একদম স্বাভাবিক, কোনো পরিবর্তন নেই। অতি সাধারণভাবে হেসে হেসে কথা বলে যাচ্ছে অসীম। তবে ফোনে মেধা নামটা ভেসে উঠলে তার হাঁসফাঁস করার কারণ সে জানে না। কেন সে তার থেকে আড়ালে চলে যায়, কেন তার মনের দুশ্চিন্তার ছায়া ভর করে, মায়া তা বুঝে ওঠে না। পরদিন বিকেলবেলা থমথমে মুখ করে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এক মনে আকাশ দেখছে মায়া। মনটা তার ভীষণ খারাপ। মনের আকাশে তার ছেয়ে গেছে অসংখ্য টুকরো টুকরো কালো মেঘ। সে মেঘের আড়ালে হাতড়ে যাচ্ছে চেনা কিছু স্মৃতি।
তীব্র এক অভিমান জেঁকে বসেছে মনের গহীনে। মনের ব্যাপারটা বড্ড অদ্ভুত, কখন কোন সময় ভালো লাগে, ভালোবাসা মান অভিমান সৃষ্টি হয় বলা মুশকিল। অভিমানী বিষাদগ্রস্ত হৃদয়ে কোনো এক অচেনা ব্যথায় জর্জরিত হয়ে সে আছে এমনই মায়ার। এমন এক ব্যথা সে অনুভব করছে কিছুদিন ধরে, হালকা ব্যথা অনুভব করছিল। তার মনে অসুখ করেছে। সে অসুখের শুরুটা থেকে কঠিন এক অনুরক্তির আভা ছড়িয়ে পড়ছে। সে আভায় সে দগ্ধ হচ্ছে বারংবার।